আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিএলওরা আজ থেকে যেসব এনিউমারেশন ফর্ম সংগ্রহ করবেন সেগুলি দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ প্রকল্প ফের চালু করার জন্য নিয়মাবলী এবং কর্মপ্রক্রিয়ার পুনর্বিবেচনা এবং পরিমার্জনের কাজ চলছে বলে গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে। প্রাথমিকে 32,000 শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় আজ রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। এবার দিনটি পালনের মূল ভাবনা বিশেষভাবে সক্ষমদের সমাজে সক্রিয় অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক অগ্রগতি নিশ্চিত করা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। আসছি বিস্তারিত খবরে। বিএলওরা আজ থেকে যেসব এনিউমারেশন ফর্ম সংগ্রহ করবেন সেগুলি দৈনিক ভিত্তিতে আপলোড করতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্দেশ দিয়েছেন। রাজ্যের সমস্ত নির্বাচন নিবন্ধন আধিকারিক বা ইআরওদের লেখা এক চিঠিতে শ্রী আগরওয়াল জানিয়েছেন, এনিউমারেশন পর্বের সময়সীমা বাড়ায় তারা খসড়া ভোটার তালিকা আরও নির্ভুলভাবে প্রকাশ করার সুযোগ পেয়েছেন। 11ই ডিসেম্বরের মধ্যে যেসব ফর্ম জমা পড়বে না সেগুলিকে আনকালেক্টেবল হিসেবে গণ্য করা হবে এবং সেই স্ট্যাটাস পোর্টালেও প্রতিফলিত হবে। এই সময়ের মধ্যে কোথাও অস্থায়ী কর্মী ডেটা এন্ট্রি করেছেন কিনা তাও খতিয়ে দেখতে হবে। কোনো ত্রুটি ধরা পড়লে তার দায় বহন করতে হবে সংশ্লিষ্ট বিএলওকে। এদিকে এনিউমারেশন ফর্মে তথ্য যাচাইয়ের জন্য বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় 60 বছর বা তার বেশি বয়সী ভোটারদের তথ্য ফের যাচাই করার কথা বলা হয়েছে। একই সঙ্গে 2025 সালের খসড়া তালিকায় অভিভাবকের নাম মিলছে না এমন ক্ষেত্রে পুনরায় তথ্য পর্যালোচনা করতে হবে। আবার 2002 সালের তালিকায় অভিভাবকের নাম থাকলেও ভোটারের বয়সের ব্যবধান 45 বছরের বেশি বা 18 বছরের কম হলে সেখানেও পুনরায় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এসআইআর এর কাজ চলাকালীন মৃত বিএলও এবং সাধারণ নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য অর্থ সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ এবং যারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন তাদের 1 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। এসআইআর এ যারা মারা গেছে আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনো স্ট্রোকে ভর্তি আছে, 39 জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে। 13 জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও, আর 3 জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে। এদের সবাইকে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে আর যারা আহত আছে 1 লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও, যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদায় গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন, এসআইআর আতঙ্কে মৃত্যুর যে অভিযোগ তোলা হচ্ছে তার নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি। চাপ যদি কেউ দিয়ে থাকে তৃণমূলের নেতারা দিয়েছে, চাপ যদি কেউ দিয়ে থাকে দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ইআরও এইআরও আছেন তারা দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে মুর্শিদাবাদে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ এগিয়ে চলেছে। জেলায় মোট ভোটারের সংখ্যা 57,64,000-এর কিছু বেশি। তার মধ্যে প্রায় 90% এনিউমারেশন ফর্ম ইতোমধ্যেই সংগ্রহ করে আপলোড করা হয়ে গেছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এসআইআর এর সময়সীমা এবং বুথ লেভেল আধিকারিকদের সাম্মানিক বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক বিএলও। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার 80 নম্বর বুথের বিএলও আবু রাকেশ সিদ্দিকির সঙ্গে কথা বলেছেন আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক। আমি আবু রাকেশ সিদ্দিক, রানীনগর বিধানসভা কেন্দ্রের 80 চক প্রাথমিক বুথের একজন বুথ লেভেল অফিসার। কর্মজীবনে প্রথমবার আমি 25-26 সালের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের দায়িত্বে ছিলাম। সাধারণ মানুষের মতো এসআইআর এর কাজ নিয়ে আমিও কৌতূহলী ও চিন্তিত ছিলাম। সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করতে পারায় জন্য সকলের সুপরামর্শকে কৃতজ্ঞতা জানাই। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নিযুক্ত রোল অবজারভার বা পর্যবেক্ষকরা বিভিন্ন জেলা সফর করছেন। পর্যবেক্ষক দলের সদস্য সি মুরুগান গতকাল দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে
মহকুমা শাসকের দপ্তরে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর বিএলও সুপারভাইজারদের সঙ্গেও কথা বলেন তিনি। প্রতিটি এনিউমারেশন ফর্ম সঠিকভাবে যাচাই করার নির্দেশ দেওয়ার পাশাপাশি কোনো বুথে সন্দেহজনক কিছু মনে হলে সরেজমিনে সেই এলাকায় গিয়ে তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে তাদের। যোগ্য ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন সি মুরুগান। অন্যদিকে পর্যবেক্ষক দলের অপর সদস্য দেবীপ্রসাদ করানাম গতকাল পুরুলিয়া পৌঁছে জেলাশাসকের দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকরা। এসআইআর ফর্ম সংগ্রহ, ডিজিটাইজেশন সহ বিভিন্ন বিষয়ে তাঁদের কথা হয়। মতুয়াদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সংসদের শীতকালীন অধিবেশনে এ ব্যাপারে অধ্যাদেশ এনে মতুয়াদের পাশে দাঁড়ানো উচিত। মতুয়াদের মধ্যে একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের নাগরিকত্ব ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মতুয়াদের জন্য যে তাই বলুক, মতুয়া সম্প্রদায়ের মানুষ হাতে কলমে প্রমাণ চাইছে যে তাদের ভোটের অধিকার সুনিশ্চিত করা হলো। এখানে রাজ্য তাদেরও ভূমিকা আছে, কেন্দ্র তাদেরও ভূমিকা আছে। ভারত সরকার নিজে যে আইন, সেই আইন অনুযায়ী মতুয়াদের এমনি নাগরিকত্ব পাওয়া উচিত। পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ প্রকল্প ফের চালু করার জন্য নিয়মাবলী এবং কর্মপ্রক্রিয়ার পুনর্বিবেচনা ও পরিমার্জনের কাজ চলছে বলে গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের উত্তরে গ্রামোন্নয়ন মন্ত্রী কমলেশ পাসওয়ান জানিয়েছেন, এক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হবে। উল্লেখ্য, ভুয়ো জব কার্ড এবং অযোগ্য ব্যক্তিদের সুবিধা পাইয়ে দেওয়ার মতো অনিয়মের অভিযোগ আসায় ২০২২-এর মার্চ মাস থেকে এ রাজ্যে এমজি নারেগা বা ১০০ দিনের প্রকল্পের টাকা বন্ধ করে দেয় কেন্দ্র। কলকাতা হাইকোর্ট গত জুন মাসে ১০০ দিনের কাজ পুনরায় চালু করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টও একই রায় বহাল রেখেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাথমিকে ৩২,০০০ চাকরি সংক্রান্ত মামলায় আজ রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ দুপুর ২টোয় রায় ঘোষণা করবেন। গত ১২ই নভেম্বর এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন দুই বিচারপতির বেঞ্চ। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালের প্রাথমিকে ৪২,৫০০-র বেশি শিক্ষক নিয়োগ করা হয়। এরপর অনিয়মের অভিযোগ ওঠায় ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ও চাকরি হারানোদের একাংশ। তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে ফের পরীক্ষা নেওয়ার কথা বলেন। এরপর সুপ্রিম কোর্ট ঘুরে মামলা ফেরত আসে কলকাতা হাইকোর্টে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালিত হচ্ছে। এবার দিনটি পালনের মূল ভাবনা বিশেষভাবে সক্ষমদের সমাজে সক্রিয় অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক অগ্রগতি নিশ্চিত করা। এই উপলক্ষে আজ উত্তর ২৪ পরগনার বনহুগলিতে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিসে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। বিশেষভাবে সক্ষম বহু মানুষ এতে অংশ নেবেন। গোলপার্ক রামকৃষ্ণ মিশনে গণ উন্নয়ন পর্ষদ এবং দৃষ্টিহীন শিল্পীদের সঙ্গীত সংগঠন থির বিজুরি যৌথ উদ্যোগে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিয়ালদা কল্যাণী শাখায় আগামীকাল শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন পরিষেবার সূচনা হচ্ছে। সোম থেকে শনিবার এই পরিষেবা পাওয়া যাবে। শিয়ালদা থেকে দুপুর ৩টে ৩৫ মিনিটে ছেড়ে ট্রেনটি কল্যাণী পৌঁছবে ৪টে ৫২ মিনিটে। ফিরতি পথে বিকেল ৫টা ২ মিনিটে কল্যাণী থেকে ছেড়ে সন্ধ্যে ৬টা ২০ মিনিটে শিয়ালদা পৌঁছবে ট্রেনটি। এ রাজ্যে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বহু ওয়াকফ সম্পত্তি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় কাজে ব্যবহৃত হলেও ওইসব সম্পত্তির পর্যাপ্ত নথি নেই। তাছাড়া এ রাজ্য সম্পত্তি নথিভুক্তিকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা কমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী ৩-৪ দিনে
ধীরে ধীরে তাপমাত্রা কমবে, উত্তরবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি এবং দক্ষিণবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাবার সম্ভাবনা। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকবে, যার ফলে দৃশ্যমানতা কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিএলওরা আজ থেকে যেসব এনিউমারেশন ফর্ম সংগ্রহ করবেন সেগুলি দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ প্রকল্প ফের চালু করার জন্য নিয়মাবলী এবং কর্মপ্রক্রিয়ার পুনর্বিবেচনা ও পরিমার্জনের কাজ চলছে বলে গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিরোধী পক্ষের সঙ্গে মতবিনিময়ের পর সরকার সংসদে জাতীয় স্তোত্র বন্দে মাতরম ও নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় রাজি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এখন থেকে তার দপ্তরের নাম হবে সেবা তীর্থ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামীকাল ভারত সফরে আসছেন। তার এই সফরে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণ মামলায় বিচার ও অন্যান্য বিষয় পরিচালনার জন্য বরিষ্ঠ আইনজীবী মাধব খুরানাকে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করেছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ দেশজুড়ে সমস্ত জাতীয় সড়কে টেলিকম ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চালু করতে রিলায়েন্স জিওর সঙ্গে চুক্তি করেছে। রায়পুরে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে আজ ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। বিরোধী পক্ষের সঙ্গে মতবিনিময়ের পর সরকার জাতীয় স্তোত্র বন্দে মাতরম ও নির্বাচনী সংস্কার নিয়ে সংসদে আলোচনায় রাজি হয়েছে। গত দুদিন ধরে বিশৃঙ্খলা ও বারংবার অধিবেশন ব্যাহত হওয়ার পর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা লোকসভার নেতৃবৃন্দকে নিয়ে বিজনেস অ্যাডভাইজারি বৈঠকে বসেন। বৈঠকের পর ঠিক হয় সংসদের নিম্নকক্ষে আগামী 9 ও 10 ডিসেম্বর নির্বাচনী সংস্কার নিয়ে 10 ঘণ্টা আলোচনা হবে। এই বৈঠকে আরও স্থির হয় 8 ডিসেম্বর বেলা 12টা থেকে বন্দে মাতরমের 150তম বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ আলোচনার সূচনা করবেন। পরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন, সংসদীয় গণতন্ত্রে নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলে এই আলোচনায় সম্মত হয়েছেন। मीटिंग अच्छी तरह से हुई है और सहमति हो पाया है कि मंडे को लोकसभा में वंदे मातरम के 150 साल पूरे होने पर हम विशेष चर्चा करेंगे। उसके बाद मंगलवार को लोकसभा में इलेक्शन रिफॉर्म्स को लेकर के हम दिन भर चर्चा करेंगे। मैं सब पार्टी के नेताओं को फिर से अपील करना चाहता हूं, हम सब चाहते हैं कि पार्लियामेंट हाउस अच्छी तरह से चले। সংসদে মণিপুর পণ্য পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল 2025 পাশ হয়েছে। রাজ্যসভায় গতকাল আলোচনার পর বিলটি পাশ হলে ফের লোকসভায় পাঠানো হয়। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছে। 2017 সালে মণিপুর পণ্য পরিষেবা কর আইনের সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। কেন্দ্রের নতুন জিএসটি স্ল্যাবের সঙ্গে সঙ্গতি রেখে মণিপুরে জিএসটি সংক্রান্ত নিয়মনীতি কার্যকরার উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বিলটি সভায় উত্থাপন করেন। আলোচনার সূত্রপাত করে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করে স্বাভাবিক জনজীবন সুনিশ্চিত করতে সরকার নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন, সরকার 2027 সালে দেশজুড়ে জনগণনার সিদ্ধান্ত নিয়েছে। 2 দফায় এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। চলতি বছরের এপ্রিলে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুসারে জাতির ভিত্তিতে এবারে জনগণনা করা হবে বলে লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান। প্রথম ধাপে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি এবং আবাসনগুলির গণনা এবং তালিকা প্রস্তুত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এখন থেকে তাঁর দপ্তরের নতুন নাম হবে সেবা তীর্থ। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই প্রসঙ্গে বলেছেন, রাজভবনগুলির নাম পরিবর্তন করে লোকভবন ও লোকনিবাস করা হয়েছে। এই পরিবর্তনকে তিনি উন্নত ও শ্রেষ্ঠ ভারত নির্মাণের পথে এক গুরুত্বপূর্ণ দিক বলে বর্ণনা করে বলেন, পরিষেবা ও সুশাসনই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, বিগত 11 বছরে জনমানসে ক্ষমতার থেকে অনেক বেশি করে নরেন্দ্র মোদী সরকার ও সেবা সমার্থক হয়ে উঠেছে, যেখানে প্রধানমন্ত্রী নিজেকে প্রধান সেবক হিসেবে মনে করেন এবং জনগণের জন্য দিনরাত কাজ করে যান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের তিরুবনন্তপুরম সফরে যাচ্ছেন। সফরকালে রাষ্ট্রপতির নৌবাহিনী দিবস 2025 উদযাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
সাঙ্গুমুঘাম সমুদ্র সৈকতে ভারতীয় নৌসেনা সামরিক শক্তি প্রত্যক্ষ করবেন রাষ্ট্রপতি। যুদ্ধ প্রস্তুতিতে 19টি প্রধান যুদ্ধজাহাজ এবং 32টি বিমানের মহড়া দেখবেন তিনি। আগামীকাল সকালে দিল্লিতে ফিরে আসার কথা রয়েছে তার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক 10ই নভেম্বর লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণ মামলায় বিচার এবং অন্যান্য বিষয় পরিচালনার জন্য প্রবীণ আইনজীবী মাধব খুরানাকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করেছে। শ্রী খুরানাকে 3 বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তিনি এনআইএ বিশেষ আদালত এবং দিল্লি হাইকোর্টে বিচার এবং অন্যান্য আইনি বিষয় পরিচালনা করতে পারেন। উল্লেখ্য, লালকেল্লা বিস্ফোরণের মামলায় 15 জনের মৃত্যু হয়। সঞ্চারসাথী অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণভাবে ঐচ্ছিক বলে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিন্ধিয়া বলেছেন, দেশের প্রত্যেক নাগরিকের ডিজিটাল সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, ব্যবহারকারীরা তাদের সুবিধামতো অ্যাপটি নামাতে পারেন, আবার যে কোনো ডিভাইস থেকে এটি নিষ্ক্রিয় করতে বা মুছে ফেলতে পারেন। ये कस्टमर प्रोटेक्शन की बात है और हर भ्रम को मैं तोड़ने की कोशिश कर रहा हूँ। कोई मैंडेटरी नहीं है। आप अगर रजिस्टर नहीं करना चाहते हो, मतलब कि उदाहरण के तौर पे इस ऐप का उपयोग नहीं करना चाहते हो, तो रजिस्टर मत करो, वो डोरमेंट रहेगा। डिलीट करना है तो डिलीट कर लो। पर हर व्यक्ति को देश में नहीं मालूम कि मुझे फ्रॉड से प्रोटेक्ट करने के लिए, मुझे चोरी से प्रोटेक्ट करने के लिए ये ऐप है। तो हर व्यक्ति तक ये ऐप पहुँचाना हमारी जिम्मेदारी है। এর আগে মোবাইল হ্যান্ডসেট আসল কিনা তা যাচাই করার উদ্দেশ্যে ভারতে ব্যবহারের জন্য তৈরি বা আমদানি করা সমস্ত মোবাইল সেটগুলিতে সঞ্চারসাথী অ্যাপ আগে থেকে ইনস্টল করার নির্দেশ জারি করেছিল ভারত সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, ভারতে যক্ষা রোগে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। 2015 সালে যেখানে প্রতি লক্ষে মারা যেতেন 28 জন, সেখানে 2024 সালে তা কমে প্রতি লক্ষে 21-এ নেমে এসেছে। গতকাল নতুন দিল্লিতে সংসদ ভবনের অ্যানেক্স অডিটোরিয়ামে ভাষণে তিনি যক্ষামুক্ত ভারত অভিযানের লক্ষ্য পূরণে নেতৃত্বদানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এই উপলক্ষে তিনি সাংসদদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার অভিযানের নজরদারির কথাও বলেছেন। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15ই ডিসেম্বর। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামীকাল দুদিনের সফরে ভারতে আসছেন। তার এই সফরে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। রাষ্ট্রপতি পুতিন 23তম ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও রাশিয়ার মধ্যে একগুচ্ছ চুক্তি রাষ্ট্রপতি পুতিনের এই সফরে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ দপ্তরের আধিকারিক জানিয়েছেন, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য, সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে চুক্তি স্বাক্ষরিত হবে। দিল্লিতে স্পুটনিক নিউজ এজেন্সি অনলাইন সাংবাদিক বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতির মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ রাষ্ট্রপতির সফরে 400S ও Su-57 নিয়ে আলোচনা অগ্রাধিকার পাবে। ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, তারা যৌথভাবে ভারত থেকে রাশিয়ায় পাঠানো আরও পণ্যসভার কী করে পাঠানো যায় তার পন্থা পদ্ধতি খতিয়ে দেখবেন। আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে প্রশংসনীয় কাজের জন্য বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানের লক্ষ্য বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের একাগ্রতা, নিষ্ঠাসহ তাদের সাহস ও কৃতিত্বকে সম্মান জানানো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি নির্ধারক কমিটি আজ থেকে 3 দিনের বৈঠকে বসতে চলেছে। বৈঠকে বিভিন্ন সুদের হার পর্যালোচনা করা হবে। বৈঠক শেষে আগামী শুক্রবার গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করবেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI দেশজুড়ে সমস্ত জাতীয় মহাসড়কে টেলিকম ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চালু করতে রিলায়েন্স জিওর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, পথ নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সড়ক ব্যবহারকারীরা যাতে রাস্তাঘাট সম্পর্কে ঠিক সময়ে অবহিত হন এবং সামঞ্জস্যপূর্ণভাবে আগাম গাড়ির গতি নিয়ন্ত্রিত করতে পারেন, সেই জন্যই এই ব্যবস্থা। এর ফলে সড়ক ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে SMS, হোয়াটসঅ্যাপ বা হাই প্রায়োরিটি কলের মাধ্যমে আগাম সতর্কতা পেয়ে যাবেন।
তামিলনাড়ুর মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে পুরুষদের FIH জুনিয়র হকি বিশ্বকাপে ভারত সুইজারল্যান্ডকে 5-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে মহিলা হকিতে আজ চিলি স্যান্টিয়াগোতে FIH জুনিয়র হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারত জার্মানির মুখোমুখি হবে। ম্যাচ শুরু সন্ধ্যে 7:45 রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30টায়। উল্লেখ্য, রবিবার রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 17 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বিরোধী পক্ষের সঙ্গে মতবিনিময়ের পর সরকার সংসদে জাতীয় স্তোত্র বন্দে মাতরম ও নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় রাজি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এখন থেকে তার দপ্তরের নাম হবে সেবা তীর্থ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণ মামলায় বিচার ও অন্যান্য বিষয়ে পরিচালনার জন্য বরিষ্ঠ আইনজীবী মাধব খুরানাকে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করেছে। খবর শেষ হলো।